আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন যদি শুনতে কোনো অসুবিধা হয়। আপনারা শুনতে পাচ্ছেন, এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহকর্মী বৃন্দ এবং প্রিয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিন শপ প্র্যাকটিস এই বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বের একটি বিষয়। এই বিষয়েরই অনলাইনে আজকে এটি সপ্তম সেশন। গত সেশনে আমরা এই বিষয়ের তৃতীয় অধ্যায়ে অ্যাপ্লিকেশন অফ লেথ মেশিন এর প্রথম তিনটি অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। লেথ মেশিনের প্রকারভেদ, লেথ মেশিনের প্রধান প্রধান অংশগুলো এবং এই লেথ মেশিনের যেই প্রধান প্রধান অংশগুলো আছে সেগুলোর কাজ এবং অন্যান্য অ্যাক্সেসরিজের কাজ। আজকে আমরা এই অধ্যায়ের এই বাকি দুইটি অবজেক্টিভ সম্বন্ধে আলোচনা করব, 4 নম্বর অবজেক্টিভ এবং 5 নম্বর অবজেক্টিভ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ আজকের আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে অ্যাপ্লিকেশন অফ লেথ মেশিন অর্থাৎ লেথ মেশিনের ব্যবহারেরই 4 নম্বর এবং 5 নম্বর carry out basic calculations for speed and feed for lathe works and taper calculation। লেথ মেশিনের সাহায্যে আমরা যখন কাজ করব তখন কাটিং স্পিড এবং ফিড আরো কিছু বিষয় আছে, টেপার টার্নিং এর ইস্যুগুলো আছে, সেই বিষয়ে যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আইডেন্টিফাই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস অ্যান্ড টুল ম্যাটেরিয়ালস, কাটিং অ্যাঙ্গেলস অ্যান্ড দেয়ার ইলেভেন্ট ফাংশন, অর্থাৎ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলসটা চিনতে পারবো, পাশাপাশি এটার ম্যাটেরিয়ালগুলো কি হবে, এই কাটিং অ্যাঙ্গেলগুলো কি হবে এবং এগুলোর ফাংশনটা কি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, দেখা যাক আমরা এখানে বেসিক ক্যালকুলেশন ফর স্পিড অ্যান্ড ফিড ফর লেথ ওয়ার্কস অ্যান্ড টেপার ক্যালকুলেশনে কি আছে। এখানে বেসিক্যালি যে ক্যালকুলেশন ইস্যুগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কাটিং স্পিড, আর একটা হচ্ছে যে আরপিএম নির্ণয় করতে হয় আমাদের, আর একটা হচ্ছে ফিড, আর হচ্ছে ডেপথ অফ কাট। এরপর আছে টার্নিং টাইম, এটা মেশিন টার্নিং করতে কত সময় লাগবে, আর টেপার অ্যাঙ্গেল অ্যান্ড লেংথ, টেপার অ্যাঙ্গেল এবং টেপার লেংথ, এই বিষয়গুলো আমাদের ক্যালকুলেশনে আনতে হয়, হিসাব করতে হয়। তাহলে আগে দেখে নি কাটিং স্পিডটা কি। কাটিং স্পিড মূলত অন্য কিছু না, কাটিং স্পিড কাটার গতিকে আমরা কাটিং স্পিড বলি। আসলে এই অর্থে এটা ঠিক আছে, কিন্তু আমাদের ছাত্ররা অনেক সময় কৌশলে উত্তরটা দিয়ে দেয়, তো এই ক্ষেত্রে টিচাররা অনেক সময় পুরো নাম্বার দিবে না। কিন্তু কাটিং স্পিড একটা, যেহেতু কাটিং স্পিড আমাদের মেশিন শপের একটা বিষয়, ওইটাকে ওইভাবে ওই ইস্যুগুলো সাথে নিয়েই বলতে হবে। কাটিং স্পিড is defined as the speed at which the work moves with the respect to the cutting point of cutting tool, usually measured in meter per minute। অর্থাৎ আমরা যখন লেথ মেশিনে কাজ করি তখন লেথ মেশিনে ওয়ার্কপিসটা ঘুরতে থাকে এবং কাটিং টুলটা আমাদের ওই ওয়ার্কপিসের সারফেস থেকে ম্যাটেরিয়ালটা কিন্তু অপসারণ করে।
তাহলে যখন কাটিং টুলটার যখন লেদ মেশিনটা চলে তখন কাটিং টুলের সাপেক্ষে কার্যবস্তুর পরিধির যেই স্পিডে ঘুরে যেই স্পিডে কাটিং টুলের কাছে আসে সেইটাকে বলে কাটিং স্পিড। আসলে আমরা অন্যভাবে বলি যে ফর লেদ মেশিনের জন্য ইট ইজ দ্য স্পিড অ্যাট হুইচ কাটিং টুল রিমুভ ম্যাটেরিয়াল ফ্রম দ্য সারকমফারেন্স অফ এ রাউন্ড ওয়ার্কপিস। অর্থাৎ লেদ মেশিনে কাজ করার সময় কাটিং টুল জবের পরিধি বরাবর যেই গতিতে ম্যাটেরিয়াল অপারেশন করে সেটাকে বলে কাটিং স্পিড। প্রত্যেক মেশিনেরই প্রত্যেক ম্যাটেরিয়াল, যেসব ম্যাটেরিয়াল দিয়ে আমরা জব তৈরি করি, প্রত্যেক ম্যাটেরিয়ালের কি আছে, একটা কাটিং স্পিড আছে ফর এ স্পেসিফিক কাটিং টুল। একটা নির্দিষ্ট কাটিং টুলের জন্য একটা নির্দিষ্ট কাটিং স্পিড আছে। হার্ডার ম্যাটেরিয়াল আর কাট রিলেটিভলি এট লো কাটিং স্পিড। যদি কঠিন পদার্থ হয়, শক্ত পদার্থ হয়, তাহলে আমাদের মোটামুটি একটু কম কাটিং স্পিডে কাটতে হবে। আর যদি আমরা তুলনামূলক নরম ম্যাটেরিয়াল কাটি তাহলে সেক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে অধিক গতিতে ম্যাটেরিয়াল কাটে অপারেশন করতে পারি। কাটিং স্পিডকে সাধারণত ভেলোসিটি অফ কাটিং দেখা যায় বিসি দেওয়া লেখা, এটা হচ্ছে পাইডি এন। আসলে জবের জবের যদি আমরা জবের এক পাশে জবের যে কোনো একটা জবের যখন আমরা টার্নিং করি, জবটা যদি কাটিং টুলের কাটিং পয়েন্ট পর্যন্ত এক পা ঘুরে তাহলে পাইডি পরিমাণ কি হয়, তার কাটিং টুলটা পাইডি পরিমাণ দূরত্ব জবের সার্কামফারেন্স বরাবর অতিক্রম করে। যদি দুই ভাগ করে 2 পাইডি, 3 ভাগ করলে 3 পাইডি, তো n ভাগ করলে n পাইডি। এই জন্য আমরা একটা কাটিং টুল কতটুকু দূরত্ব অতিক্রম করলো 1 মিনিটে, তাহলে 1 মিনিটে যদি n পরিমাণ ঘুরে, n বার ঘুরে বা 10 বার 20 বার ঘুরে, তাহলে পাইডি ইন্টু 10, 20 বার করলে পাইডি ইন্টু 20, n বার করলে পাইডি ইন্টু n। আমরা সাধারণত এই ফর্মুলাটাই লিখি, কিন্তু আমাদের অনেক বইতে দেখা যায় এটা ফাইডিয়ান বাই 100 বা ফাইডিয়ান বাই 1000 লেখে। এখানে আমরা দেখতে পারবো যে ফাইডিয়ান বাই 100 বা ফাইডিয়ান বাই 1000 এটা লেখে। কারণ কি, আসলে ওখানে আমরা বলেছি যে কাটিং স্পিড যেটা আমাদের, এই কাটিং স্পিডটা আমরা হিসাব করি মিটার পার মিনিটে, মিটার পার প্রতি মিনিটে কত মিটার, কিন্তু আমাদের জবের ডায়ামিটার দেওয়া থাকে মিলিমিটারে। তাহলে কি এখানে যদি আমরা ডি এর মান লিখলাম একটা, আর কাটিং স্পিড মিটার, এটা হলো ডি এর মান মিলিমিটার, তাহলে কি ডিটাকে 1000 দিয়ে ভাগ করে আমাদের এখানে আনতে হচ্ছে। সেই কারণে কাটিং স্পিড কাটিং স্পিড হিসাব করার সময় যখন ফাইডিয়ান বা 1000 যদি ডায়ামিটারটা সেন্টিমিটার তাহলে কিন্তু 100 দিয়ে ভাগ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি জবটা ঘুরতেছে যে আরপিএম করে, সেটাকে আমরা দিচ্ছি এন। এটা হচ্ছে জবের ব্যাস, আদি ব্যাস, আর টার্নিং করে এখানে ব্যাস কমে যাচ্ছে। আর এই কাটিং টুল জব ঘুরার সাথে সাথে কাটিং টুল কিন্তু আগাচ্ছে। এই যে জবের প্রতি পাক ঘূর্ণনে কাটিং টুল যতটুকু জবের ডানে বা বামে অগ্রসর হয় সেটাকে বলি আমরা ফিট। আর প্রতিবারে কাটের সময় কাটিং টুলকে জবের অভ্যন্তরে যে পরিমাণ আমরা প্রবেশ করাই সেটাকে বলে আমরা ডেপথ অফ কাট, এটাকে আমরা এক্ষেত্রে টি দিয়ে লিখছি। এখানে কাটিং স্পিডের বেশ কিছু একটা চার্ট এখানে দেওয়া আছে, যেমন যে এই হাই স্পিড স্টিলের সাথে কাস্ট আয়রনকে টার্নিং করতে কেমন স্পিড দেওয়া হয়, বা থ্রেড টার্নিং এর সময় কেমন, ড্রিলের জন্য কেমন, ড্রিমিং এর জন্য কেমন স্পিড দেওয়া হয়। আমরা সাধারণত মাইল্ড স্টিলে কাজ করি, মাইল্ড স্টিলে 25 থেকে 31 মিলিমিটার বা 31 মিটার বা 30 মিটার এইরকম একটা কাটিং স্পিড আমরা দিয়ে থাকি। আমরা একটু দেখি যে আমরা এখানে আছি, এটা একটু চলে গেছে, আমাদের ক্যামেরাটা চলে গেছে। আমরা আবার শিখেছি, সরি, আমরা ছিলাম
এইখানে। এখন তাহলে আমরা পরের স্লাইডে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কাটিং স্পিড। আবার যদি অন্যান্য ম্যাটেরিয়াল যেমন হার্ড ম্যাটেরিয়াল এই যে হাই স্পিড স্টিল দিয়ে এটাই আমরা পাবো, কিন্তু যদি অন্য হার্ড ম্যাটেরিয়াল স্টেলাইট তাহলে সেটা দিয়ে কাটলে 30 আর একটু বেশি স্পিডে কাটতে পারবো। আর যদি আমরা সিমেন্টেড কার্বাইড দিয়ে কাটি তাহলে আরো স্পিডে কাটতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের এই এই কাটিং স্পিড এগুলো বইতে বা বিভিন্ন লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে আমাদের বইতেও আছে। আমরা এগুলা মুখস্থ করার দরকার নেই, অত কমন দুটো কাস্ট আয়রন, মাইল্ড স্টিল, ব্রাশ, অ্যালুমিনিয়াম এগুলো আমাদের একটু মুখস্থ থাকতে হবে, কারণ এগুলো নিয়ে আমরা বেশিরভাগ কাজ করবো। অন্যগুলো আমরা মুখস্থ না থাকলেও আমরা অন্য সময় দেখে নেব কাজের সময়। ঠিক আছে, আমরা একটু আগে এরপরে ফিট কাকে বলে আমরা বলছিলাম যে আগের মতো আগের কথা, সে জবের এক পাক পরিপূর্ণ এক পাক করে কাটিং টুল ডানে বা বামে যতটুকু অগ্রসর সেটাকে আমরা বলি ফিট। ফিটকে সাধারণত আমরা অ্যাপ দ্বারা সুস্থ করি। এখানে এখানে সবগুলো নমেনক্লেচার দেওয়া আছে কোনটা কি, ইউজুয়াল নোটেশন। আর ডেপথ অফ কাট হচ্ছে কি, the depth of cut is the perpendicular distance measured from the machine surface to the uncut surface। অর্থাৎ মেশিন সারফেস এই মেশিন করে ফেলছে, টার্নিং করে ফেলছি, আর এখানে হলো টার্নিং করেন, তাহলে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত খাড়া কতটুকু দূরত্ব, সেটা হচ্ছে আমাদের ডেপথ অফ কাট। অর্থাৎ আমরা কাটিং টুলটাকে জবের অভ্যন্তরে কতটুকু ঢুকিয়ে তারপর টার্নিং করতে থাকবো সেটা হচ্ছে আমাদের ডেপথ অফ কাট। এটা হিসাব করার জন্য ডেপথ অফ কাটটি সমান আগের ব্যাস কত D1 বড় ব্যাস, আর ছোট ব্যাস পরে কর্তৃত ব্যাস D2 কে বাদ দিয়ে যেটুকু ভাগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা হবে ডেপথ অফ কাট। তবে ডেপথ অফ কাট যত হবে যতটুকু ডেপথ দেবো কিন্তু কাটিং জব কিন্তু তার ডাবল পরিমাণে ম্যাটেরিয়াল কমায় ফেলবে। যদি আমরা 10 মিলিমিটার বা 1 মিলিমিটার ডেপথ করি জবের অভ্যন্তরে, তাহলে আমাদের দুই পাশে 2 মিলিমিটার, তাহলে জবের ডায়ামিটার 2 মিলিমিটার কমে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে টার্নিং টাইম। টার্নিং টাইমটা কি, একবার যদি আমরা এই টার্নিং করে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের এই জবটাকে টার্নিং করতে একবার টার্নিং করতে কতক্ষণ সময় লাগবে, কেমন? সেই ক্ষেত্রে যদি আমরা এই যে টোটাল দৈর্ঘ্য, হ্যাঁ, আর এটা হলো ফিট, ফিট দিয়ে ভাগ করলে আমরা এক পাকে ধরো 1 মিলিমিটার গেল, তাহলে যদি 100 ভাগ করে তাহলে 100 মিলিমিটার যাবে, তাহলে টোটাল জবটাকে যদি আমরা ফিট দিয়ে ভাগ করি তাহলে আমরা টোটাল কত ভাগ করবো। সাধারণত এই বিষয়টা আমাদের লাগে না, আমরা হিসাব করি কি টোটাল ক মিনিট সময় লাগবে। এই জন্য আমরা দৈর্ঘ্য, জবের দৈর্ঘ্য ডিভাইড বাই এফ ইন্টু এন, ফিট দিয়ে ভাগ করলে আর প্রতি মিনিটে জবটা কয়বার করছে সেটা দিয়ে ভাগ করে দিলে আমাদের টোটাল টাইমটা মিনিটে পাওয়া যায়, কারণ এনটা কিসে আছে মিনিটে, সেই কারণে আমরা প্রতি মিনিটে কত পাক ঘুরবে সেটা আমরা পেয়ে যাব। এখানে এটা টার্নিং টাইমটা আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, এরপরে আছে টেপার টার্নিং। টেপার টার্নিং কাকে বলে? টেপার টার্নিং হচ্ছে, এটা আমাদের বেসিক ক্যালকুলেশনের মধ্যে আছে। টেপার টার্নিং হচ্ছে কোন একটা জবকে একদিকে মোটা আর ধীরে ধীরে শুরু করে যদি আমরা টার্নিং করি সেটাকে, অথবা হতে পারে এদিকে এক পাশে চিকন আছে তার থেকে ধীরে ধীরে ক্রমশ ডায়ামিটার বাড়ায় যদি আমরা টার্নিং করি, কম ডায়ামিটার থেকে বেশি ডায়ামিটারের দিকে টার্নিং করি, অথবা বেশি ডায়ামিটার থেকে কম ডায়ামিটারে টার্নিং করি গ্রাজুয়ালি, সেটাকে আমরা বলি টেপার টার্নিং। এখানে একটা জবের এইদিকে ডায়ামিটারটা কম, আবার টার্নিং করতে করতে এখানে আসছে, সেখানে ডায়ামিটারটা বেশি। টেপার টার্নিং কি ভাবে করা যায়? টেপার টার্নিং আমরা সাধারণত এই চারটা পদ্ধতিতে করি। একটা হচ্ছে ইউজিং এ ফর্ম টুল, এরপর হচ্ছে ইউজিং দ্য কম্পাউন্ড স্লাইড, ইউজিং দ্য কমপ্লেন্ট সাইডের পরে আছে অফসেটিং দ্য টেল স্টক অফসেট করে করি। আরেকটা হচ্ছে ইউজিং দ্য টেপার টার্নিং অ্যাটাচমেন্ট, টেপার টার্নিং অ্যাটাচমেন্টের সাহায্যে আমরা জবকে টার্নিং করে থাকি। দেখা যাক আমরা প্রথমে দেখি ফর্ম টুলের সাহায্যে কিভাবে করি। এইটা হচ্ছে যে ফর্ম টুল, অর্থাৎ এটা শুধু খুব ছোট জায়গা যদি আমরা টেপার টার্নিং করতে চাই, তাহলে আমরা খুব ছোট জায়গা যদি আমরা টেপার টার্নিং করতে চাই তাহলে আমরা এই পদ্ধতিতে ফর্ম টুলে
সাহায্যে ট্যাপার করতে পারি। যেমন আমার সামান্য জায়গায় ট্যাপার, তাহলে আমরা এই কাটিং টুলটাকে যেই অ্যাঙ্গেলে ট্যাপার হবে সেই অ্যাঙ্গেলে গ্রাইন্ডিং করে যখন এখানে টার্নিং করব পুরো অংশ লাগিয়ে দিয়ে, তখন কিন্তু এই অংশটা ছোট্ট একটা ট্যাপার হয়ে গেল। এইরকম ছোটখাটো ট্যাপার করার জন্য আমরা ফর্ম টুল পদ্ধতি ব্যবহার করি। আর এর পরেরটা আছে, আমরা বলছিলাম যে বাই সেটিং কম্পাউন্ড টেস্ট। আমাদের টুল স্লাইডের উপরে, স্লাইড যেটা আমাদের কম্পিউটার ইয়ের স্লাইড, যেটা কি বলে আমাদের লেদ মেশিনের যে ক্রস স্লাইড, যেটা ক্রস স্লাইডের উপরে কিন্তু এরকম কম্পাউন্ড রেস্ট আছে। সেই কম্পাউন্ড রেস্টটাকে আমরা, যেটার উপরে টুল পোস্টটা বসানো থাকে, এই কম্পাউন্ড রেস্টটাকে আমরা ডাইনে বামে ঘুরাতে পারি। তাহলে আমরা যে অ্যাঙ্গেলে ট্যাপার করব, এখানে যদি অ্যাঙ্গেল করে কেটে দিই, তাহলে এদিকে জবটা ঘুরার সাথে যে টার্নিং টুলটা এদিকে যাবে বা এদিকে আসবে, তখন টার্নিং টুল এখানে আসলে সেন্টারের কাছাকাছি, এখানে আসলে সেন্টার থেকে দূরে। তাহলে এটা একটা অ্যাঙ্গুলার পথে কিন্তু এইরকম সোজা হরিজন্টালি যাচ্ছে না, অ্যাঙ্গুলার পথে এদিকে আসা যাওয়া করছে। সেই ক্ষেত্রে এই ট্যাপার টার্নিংটা, এই জবটা কিন্তু এইভাবে কম্পাউন্ডে যদি আমরা টার্নিং করি, তাহলে এই যে আলফা অ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেল সেট করা হবে সেই অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলটা সেট করা যায়। এই অ্যাঙ্গেলে সেট করলে ট্যাপার টার্নিংটা করার জন্য আমরা এই কম্পাউন্ড রেস্ট পদ্ধতি ব্যবহার করি। কাটিং টুল যখন করতে থাকবে আর আস্তে আস্তে ক্রস এই কম্পাউন্ড রেস্টের এই হুইলটা দিয়ে আমরা ঘুরিয়ে এই ট্যাপার টার্নিং করি। সেক্ষেত্রে এখানে সেন্টার থেকে জবের সেন্টার থেকে অনেক দূরে, এখান থেকে জবের সেন্টার থেকে কম, কাজে এখানে ডায়ামিটার কম, এখানে ডায়ামিটার বেশি হয়ে যাবে। এরপরে আছে, যেমন আমরা এটা একটা হিসাব করি, কি অ্যাঙ্গেলটা কিভাবে নির্ধারণ করব। ট্যাপার টার্নিং অ্যাঙ্গেল, এখানে যে অ্যাঙ্গেলটা নির্ধারণ করব সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা করব যে যেমন আমাদের এখানে বড় ব্যাস আর এখানে ছোট ব্যাস। তো তাহলে এখান থেকে এখানে যে এই যে লাইনটা গেছে, বা এই যে লাইনটা এটার সাথে, এই যে আমাদের প্যারালাল এই লাইনটা সেন্ট্রাল লাইনের সাথে যেই কোণ করে, সেটা আমাদের ট্যাপার সেটিং অ্যাটাচমেন্ট। হ্যাঁ, এই ট্যাপার সেটিং অ্যাটাচমেন্টকে আমরা tan আলফা সমান কি, বড় ডি জবের বড় ব্যাস বিয়োগ ছোট ব্যাস ডিভাইড বাই 2l। 2l হচ্ছে ট্যাপার অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটাকে আমরা বলি যে ট্যাপার লেংথ। তাহলে tan আলফা সমান, অর্থাৎ tan আলফা, অর্থাৎ আলফা ট্যানের আলফা কোণের ট্যানের অনুপাতটা সমান হচ্ছে d1 - d2 ডিভাইড বাই 2 আলফা। এখান থেকে আমরা আলফার মানটা পেয়ে যাব। এই আলফা মানটা পেয়ে গেলে সেই আলফা ডিগ্রিতে এখানে আমরা কম্পাউন্ড রেস্টকে যদি সেট করি, কম্পাউন্ড রেস্টকে যখন আমরা সেট করব ঘুরাইয়ে, কম্পাউন্ড রেস্টটা আমরা মেশিনের উপরে ডাইনে বামে ঘুরাতে পারি, সেখানে সেট করলে আমাদের এটা হয়ে যাবে। এরপর আছে বাই ট্যাপার টার্নিং, এটা হচ্ছে কি টেলিস্টক অফসেট। অর্থাৎ আমাদের জবটাকে আমরা মাঝে মাঝে এখানে জবের লাইফ সেন্টার, অর্থাৎ লেদ মেশিনের লাইফ সেন্টার, চাকের সেন্টারে যে সেন্টার থাকে সেটা লাইফ সেন্টার, এবং টেলিস্টকের সেন্টারের মধ্যে বাদলে এটা দুইটা জবটা কিন্তু একদম স্ট্রেট লাইনে থাকে। কিন্তু আমি যদি এই ক্ষেত্রে এই টেলিস্টকটাকে, কিন্তু আমরা জানি যে টেলিস্টকের আমরা যখন মেশিনে দেখবো, দেখা যায় টেলিস্টক কিছু কয়েকটা মিলিমিটার অল্প পরিমাণে সামনে বা পিছে সরানো যায়। তো সেই ক্ষেত্রে টেলিস্টককে যদি একটু এদিকে নিয়ে আসি, তাহলে কি হলো, এখানে সেন্টার যেখানে, টেলিস্টকটা কিন্তু এখানে সেন্টার থেকে এদিকে চলে আসলো। তাহলে এদিকে যেহেতু জবটা কিন্তু এদিকে কাছাই গেছে, তাহলে এখান থেকে পর্যন্ত কিন্তু আমাদের এইখানে যা জব বেশ হবে এদিকে তাতে কমে, কারণ এখানে সেন্টারে কাটিং টুলটা সেন্টারে কাছে চলে আসবে। তো এইভাবে টেলিস্টক স্পিড পদ্ধতি ছোট পরিমাণ অল্প দৈর্ঘ্য অল্প অ্যাঙ্গেল বাট লম্বা জব আমরা ট্যাপার টার্নিং করতে পারি। আর ট্যাপার টার্নিং এর ফর্মুলা হচ্ছে যে এটার সাহায্যে অফসেট, টেলিস্টক অফসেট পদ্ধতিতে ট্যাপার টার্নিং এর ফর্মুলা হচ্ছে কি পরিমাণ অফসেট, অর্থাৎ টেলিস্টক কত মিলিমিটার ডানে বা বামে সরাবো, সেখানে কিন্তু অ্যাঙ্গেল না, সেটা হচ্ছে বড় ব্যাস কতটুকু বড় ব্যাস হবে আর ছোট ব্যাস কতটুকু হবে, আর আমাদের ট্যাপার অ্যাঙ্গেলের দৈর্ঘ্য, ট্যাপারের অংশের কতটুকু দৈর্ঘ্য হবে, এটা একটা জিনিস। আর একটা থাকবে পুরো জবটার কতটুকু। আমরা পুরো জবটা যেহেতু পুরো অংশটা ট্যাপার করবো না, সেই কারণে আমাদের দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে আমাদের জবের এই যে জবটা এখান থেকে পর্যন্ত পুরো দৈর্ঘ্য, তো পুরো দৈর্ঘ্য কি আমরা ট্যাপার করেছি না, তাহলে আমাদের জবের পুরো দৈর্ঘ্য কিন্তু সেন্টার দুইটার মধ্যে আছে, সেই কারণে জবের পুরো দৈর্ঘ্য আমাদের এখানে আমলে নিতে হবে। আবার জবের যে ট্যাপার অংশ সেটার দৈর্ঘ্য আমলে নিতে হবে। তাহলে এখানে ডি মাইনাস
বড় ডি ডিভাইড বাই ছোট ডি ডিভাইড বাই 2 ইনটু এল, এই এলটা হচ্ছে আমাদের ট্যাপার অংশের দৈর্ঘ্য, ইনটু ক্যাপিটাল এল, এটা হচ্ছে আমাদের পূর্ণ জবের দৈর্ঘ্য। এই ফর্মুলার সাহায্যে আমরা এখানে এই টেল স্ট্রোকটা কতটুকু অফসেট করতে হবে সেটা নির্ণয় করতে পারবো। এরপর হচ্ছে বাইসেটিং বাই ট্যাপার অ্যাটাচমেন্ট। ট্যাপার অ্যাটাচমেন্টের মাধ্যমে কি, যখন আমাদের এই একটা জব এখানে ট্যাপার করতেছি, কিন্তু এইরকম একটা অ্যাটাচমেন্ট থাকে, সেই ট্যাপার অ্যাটাচমেন্টের সাহায্যে আমরা যখন এই জবের এই আমাদের স্যাডেলটাকে এই অ্যাটাচমেন্টের সাথে আটকে দিই, আর এই অ্যাটাচমেন্টটা একটু ডাইনে বা বামে অ্যাঙ্গেল করে দিই, তখন কি হবে, কাটিং টুলটাও কিন্তু যখন আমাদের স্যাডেলটা এদিকে যাও, তখন সে কিন্তু এখান থেকে একটু সামনে এদিকে যাও, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল হয়ে গেল। সেই অ্যাঙ্গেল বরাবরই কিন্তু সেই জবটাকেও কাটবে, কারণ সে জবটাকে ঘুরতে থাকবে, সে যখন ডানে যাবে আস্তে আস্তে এদিকে সে এদিকে আগে যাবে, যার কারণে এইদিকে সে জবটাকে কমায় ফেলবে। তো সেই কারণে আমরা ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্টের মাধ্যমে টার্নিং করতে পারি। এখানে কিন্তু নাথিং এলস, এখানে জবের যে অ্যাঙ্গেল, এই যে এখানে ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্টকে আমরা সেই অ্যাঙ্গেলে জাস্ট সেট করে দিই। তবে এখানে বড় জব করা যায়, কিন্তু খুব বেশি অ্যাঙ্গেল করা যায় না, অল্প অ্যাঙ্গেলে আমাদের ট্যাপার অ্যাঙ্গেল সেট করতে হয়। তাহলে আমরা একটু ক্যালকুলেশন দেখি। একটা জবকে টার্নিং করতে হবে, যেটা এখানে দেখানো হয়েছে যে জবের কয়েকটা, এই একটা ধাপ, এই একটা টার্নিং, এই একটা টার্নিং, এই একটা টার্নিং, তো দুইটা অংশে টার্নিং করতে গেলে আমাদের কতটুকু সময় লাগবে, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসগুলো দেওয়া আছে। তাহলে আমরা এখানে টেক্সটের মধ্যেও আছে, এখানে ছবিতে বুঝতে না গেলে এখানে টেক্সট হিসাবে বর্ণনা আছে। আমরা সলিউশন দেখি। এখানে ভেলোসিটি দেওয়া আছে, কাটিং স্পিড দেওয়া আছে 80 মিটার পার মিনিট, আর ফিট দেওয়া আছে 0.5, এগুলো এখানে দেওয়া আছে 0.5, 0.8 মিলিমিটার পার প্রতি রেভলিউশনে 0.8 মিলিমিটার আমাদের কাটিং টুল সামনে বা পিছনে, অর্থাৎ ফিট সেটা। তাহলে এই ক্ষেত্রে আমরা এই জবটাকে কতক্ষণ সময়ের মধ্যে আমরা টোটাল টার্নিং করতে পারবো সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা দেখি যে এখানে আমাদের আমরা এটা দুইটা স্টেপে আমাদের করতে হবে, এই একটা স্টেপ, এই একটা স্টেপে করতে হবে। তাহলে প্রতি স্টেপে আবার কয়েকবার কাজ আছে আমাদের। আমরা দেখি এখানে, তাহলে প্রথম স্টেপে কি আমাদের আরপিএম বের করতে হবে, যেহেতু আমাদের বেগ দিয়ে কাটিং স্পিড কত দিয়ে 80 দেওয়া আছে, তো 5dn/1000, সেখান থেকে যদি আমরা n এর মান বের করি, তাহলে আমরা n = 1000 × v / 5d এটাই আসবে, এবং সেই ক্ষেত্রে 1000 × 80 / 5 × 100, তাহলে আমাদের মেশিনটাকে আরপিএম সেট করতে হবে 255 তে। নাম্বার অফ পাসে কয়বার আমাদের টার্নিং করতে হবে, যেহেতু আমাদের জবের ডায়ামিটার কমাইতে হবে বেশি, তো একবারে আমরা এত ডেপথ দিতে পারবো না, সেই কারণে আমরা কি করব, আমরা এখানে ডেপথ অফ ম্যাটেরিয়াল এখানে কত আছে সেটা হচ্ছে আমাদের 3 বারে আমরা কাটবো, প্রতিবার 2 মিলিমিটার করে আমরা ডেপথ দেব। 100 / 40, তাহলে থাকে 20, ভাগ হচ্ছে কত, 100 - 40 ভাগ 6, তাহলে এটা কত আসে, এটা তো হিসাব একটু 4 বার আমাদের কম হচ্ছে, 300, তাহলে হচ্ছে 20, 318, তো 3 বার দিলে আমাদের একটু থেকে যাবে, তাহলে আমাদের আরেকবার দিতে হবে, 4টা কাট দিতে হবে, 4 বারে আমাদের কাটতে হবে, ঠিক আছে। 3 বার যদি আমরা কাটি তাহলে 318, হ্যাঁ, তাহলে 18 মিলিমিটার আমাদের কম, আরো 2 মিনিট থেকে যায়, আর 2 মিলিমিটারের জন্য আমাদের আরেকবার কাটতে হবে। তাহলে আমরা তাহলে আমাদের কয়টা বার কাটতে হবে, 4 বার কাটতে হবে। আর টার্নিং টাইম কিভাবে, আমরা L ডিভাইড বাই F * N, তো L ডিভাইড বাই F ইনটু একবারে লাগবে এটা, তাহলে 4 বারে আমাদের লাগবে ইনটু 4 গুণ, 4 গুণ আমাদের এখানে সময় লাগবে। এই জন্য আমাদের প্রায় লাগবে 100 ডিভাইড বাই 0.8 ইন্টু 255, আর ইন্টু 4 বাদ দিলে 1.965, 2 মিনিটের মতো লাগবে আমরা এই 4টা টার্ন দিতে। এরপরে আসবে দ্বিতীয় অংশের জন্য একই, এখানে আমাদের 318, যেহেতু ডায়ামিটার কমে গেছে এটাতে 318 আরপিএম লাগবে, আর এখানে আমাদের 4 বার আমাদেরকে টার্নিং করতে হবে। আর এখান থেকে হিসাব করে আমরা এখানে হিসাবটা পাই, আমাদের পথ কত,
0.79 মিনিট, একটি আমাদের 2.75 মিনিট সময় লাগবে। যাক, আমরা আবার একটা টেপার টার্নিং এর হিসাব দিয়ে tan আলফা সমান আমরা বলছিলাম d1 মাইনাস d2 ডিভাইড বাই 12। এখানে আমরা একটা জবের বড় ডায়ামিটার আছে 80 মিলিমিটার, ছোট ডায়ামিটার 50 মিলিমিটার এবং জবের টেপার অংশের দৈর্ঘ্য হচ্ছে, যদিও জবের দৈর্ঘ্য এখানে 150 দেওয়া আছে কিন্তু টেপার অংশের দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিলিমিটার। তাহলে সেখান থেকে আমরা যে টেপার অ্যাঙ্গেল যেটা আমরা কম্পাউন্ড স্কেল সেট করব সেটা পাই আমরা 10.62 ডিগ্রি। এরপরে আমরা আসি যে কাটিং টুল। কাটিং টুল আমাদের কাকে বলে? যে টুল দ্বারা আমরা ম্যাটেরিয়াল কেটে অপারেশন করি তাকে বলে আমরা কাটিং টুল। আর কাটিং টুল দুই ধরনের, একটা হলো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, মাল্টিপল পয়েন্ট কাটিং টুল। সিঙ্গেল পয়েন্ট কাটিং যে কাটিং টুলে শুধুমাত্র একটি মাত্র কাটিং পয়েন্ট থাকে সেটা সিঙ্গেল পয়েন্ট, আর যে কাটিং টুলে একাধিক কাটিং পয়েন্ট থাকে সেটাকে বলে মাল্টিপল পয়েন্ট কাটিং টুল। লেদ টুল যেটি টার্নিং টুল বা শেপিং টুল, এগুলো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। মিলিং কাটার, ড্রিল বিট, এগুলো হচ্ছে মাল্টিপল পয়েন্ট কাটিং টুল। তারপরে হচ্ছে যে ইম্পর্টেন্ট প্রপার্টিস, তাহলে কাটিং টুলের কি কি প্রপার্টিস আছে? টাফনেস থাকবে, ফ্র্যাকচার হবে না যেহেতু, হার্ডনেস, হ্যাঁ, রেজিস্ট্যান্স, অ্যাব্রেশন অর্থাৎ ক্ষয় রোধ করবে উত্তপ্ত অবস্থায়, ওয়ার রেজিস্ট্যান্স, তাহলে এটা কি ক্ষয়, আর একটা মেকানিক্যাল ক্ষয় সে রোধ করবে। এরপর আছে কাটিং টুল ম্যাটেরিয়াল। কাটিং টুল ম্যাটেরিয়াল সাধারণত কি হয়? প্লেন কার্বন অ্যান্ড লো অ্যালয় স্টিল হয়। প্লেন কার্বন স্টিলের মধ্যে হাই কার্বন থাকবে তুলনামূলকভাবে, আবার অ্যালয় থাকবে, লো পরিমাণ অ্যালয়। আর একটা হচ্ছে হাই স্পিড স্টিল, আমরা সাধারণত হাই স্পিড স্টিলটা খুব বেশি ব্যবহার করি। এরপর হচ্ছে সিমেন্টেড কার্বাইড। সিমেন্টেড কার্বাইড টুল হিসেবে আলাদা ছোট ছোট আমরা এগুলো পাই। সিমেন্টেড কার্বাইড ফুল বড় টুল বিটটা আমরা পুরাটা পাই না, সেটা আমরা টিপ আকারে বাজার কিনতে পাওয়া যায়, সেগুলো আমরা অন্য টুলের মধ্যে বসিয়ে আমরা সিমেন্টেড কার্বাইড টুলটা ব্যবহার করি। তারপরে সিরামিক, তারপর সিনথেটিক ডায়মন্ড অ্যান্ড সিবিএন, এই বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো আমরা ব্যবহার করি। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের মধ্যে কয়েকটা অ্যাঙ্গেল, যেমন ব্যাক রেক অ্যাঙ্গেল, সাইড রেক অ্যাঙ্গেল, হ্যান্ড রিলিফ অ্যাঙ্গেল, সাইড রিলিফ অ্যাঙ্গেল, সাইড কাটিং এজ অ্যাঙ্গেল, অ্যান্ড কাটিং এজ অ্যাঙ্গেল, এই 6টা কোণ থাকে। আর আমাদের টিপটা একটু গোলাকার করে থাকে। আমরা এখানে ছবিটা দেখি, ছবি দেখলে আমরা বুঝতে পারবো। এখানে এইটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, যেমন লেগ টুল, এটা তার ফেসে বডিটাকে বলে শ্যাঙ্ক, এটা হচ্ছে নোজ, এটা কাটিং এজ। এখন আমরা যদি দেখি সামনের দিকে জবের সাথে লাগবে করে, এটাকে আমরা বলি ফ্রন্ট কাটিং এজ অ্যাঙ্গেল, হ্যাঁ। আর এটাকে বলি আমরা সাইড কাটিং এজ অ্যাঙ্গেল। এই যে এখানে সোজা নাই, সোজা থেকে তার থেকে পিছনে। আর এটা ব্যাক রেক অ্যাঙ্গেল, হ্যাঁ। তাহলে এখানে কি জবটা যেন সরাসরি পুরো কাটিং টুলে পুরো প্রান্তটা যেন জবের সাথে না লাগে, শুধু টিপটা লাগে, সেই কারণে এখানে অ্যাঙ্গেলটা। আবার এখানেও এক অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে যেন জবের টার্নিং করে যাওয়ার সময় খাড়া অংশের সাথে এটা না থাকে। তারপরে হচ্ছে এইখানে এই অংশটুকু আমরা যদি দেখি, এখানে চিপসটা যখন ভেঙে যায়, এই যে চিপসটা প্রথমে এদিকে এসে এটা বাঁকা হয়ে উঠবে, সেই কারণে আমাদের গায়ের দিকে আসবে, এটা ভেঙে যাবে। আর এখানে যে জবের সাথে সরাসরি না লাগে, সেই কারণে এখানে এটা হচ্ছে যে এন্ড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। সামনে জব কাটিং টুল যখন জবের সাথে আমরা কাটিং টুল যদি জবের সাথে আমরা এভাবে লেগে থাকে, তাহলে জবের বডির সাথে কিন্তু কাটিং টুলের নিচের অংশ যেন লেগে না যায়, সেই কারণে এখানে একটা অ্যাঙ্গেল আছে, এন্ড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আর এটা হলো সাইড রেক অ্যাঙ্গেল, অর্থাৎ এই যে এখানে উপরে তারপর বাম দিকে যেন সিটটা বাম দিকে নেমে চলে আসে, একটা সাইডে নেমে চলে আসে। আর এটা হচ্ছে সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, অর্থাৎ এই জবের এখানে যে অ্যাঙ্গেল তার থেকে এইটা কিন্তু পিছন দিকে চলে গেছে, নিচের দিকে চলে গেছে, সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আমরা এই কোণগুলো সম্বন্ধে আলোচনা করলাম। আর এখানে হচ্ছে যে বিভিন্ন কাজে আমরা বিভিন্ন ধরনের টুল ব্যবহার করি, যেমন আমরা ফেসিং এর জন্য এটা ব্যবহার করি, এটা রাফ টার্নিং এর জন্য ব্যবহার করি, হ্যাঁ। আর এটা ফিনিশ টার্নিং এর জন্য ব্যবহার করি। আর এটা রাউন্ড নোজ তৈরি করার জন্য আমরা রাউন্ড কাজ করার জন্য এটা ব্যবহার করি। আর এটা কিন্তু ফিনিশিং, রাফিং এবং ফেসিং, যদিও এটা এদিকে হচ্ছে, এটাগুলো হচ্ছে ডান দিকে কাজ করার জন্য, টার্নিং করতে করতে ডান দিকে যাওয়ার জন্য এগুলো, টার্নিং করতে করতে বাম দিকে যাওয়ার জন্য এই কটা টুল আমরা ব্যবহার করি। প্রিয় ভাইরা, আমরা আমাদের সেশনের শেষ পর্যায়ে এসে গেছি। আজকে আমরা লেদ মেশিন, অ্যাপ্লিকেশন অফ লেদ মেশিনের ব্যবহার অধ্যায়ের ক্যারি আউট বেসিক ক্যালকুলেশন ফর স্পিড অ্যান্ড ফিট ফর লেদ ওয়ার্কস অ্যান্ড টেপার ক্যালকুলেশন, এই অবজেক্টিভ এবং সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল সম্বন্ধে আমরা
আলোচনা করেছি। আমি আশা করছি যে আপনারা আমার আলোচনাটি বুঝতে পারছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে কমেন্টে জানাবেন। আর বিশেষ করে আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন তারা দয়া করে আমাদেরকে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমাদের সামনে ভবিষ্যতে ক্লাসগুলো আরো কার্যকরভাবে আমরা গ্রহণ করতে পারি, আরো ফ্রুটফুল হয় সেই সেই প্রত্যাশা করি। দয়া করে আর আমাদের পরবর্তী সেশনে আমরা ৪র্থ অধ্যায়ে ডিল মেশিন সম্বন্ধে আলোচনা করব। এই অধ্যায়েরও ৫টা অবজেক্টিভ আছে, আমরা সেখান থেকে প্রথম ৩টা অবজেক্টিভ আলোচনা করব। প্রিয় আর আপনারা যারা এই সেশনটি আমাদের এই ক্লাসটা বা সেশনটা যদি আপনারা পরে দেখতে চান দয়া করে www.skill.gov.bd এই সাইটে ভিজিট করুন। বিশেষ করে এতক্ষণ ধৈর্য ধরে যারা আপনারা আমাকে দেখলেন, আমার এই সেশনটা উপভোগ করলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা করি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।